গতদিনকে এমসিসি পিবিআর বলছিলাম না শুধু অ্যানাটমি বলছিলাম, মেজারমেন্টে যাই নাই। আচ্ছা, তাহলে আজকে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে মেজারমেন্ট। হ্যাঁ, আমরা তো প্রোস্টেটের দুটো সেকশন আনবো বলছি, তাই না? একটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন আর একটা হচ্ছে স্যাজিটাল সেকশন। মেজারমেন্ট হচ্ছে প্রোস্টেটের ক্ষেত্রে আমরা দুইটা মেজারমেন্ট করি। এটা হচ্ছে মূলত হচ্ছে যেটা মেজার করি সেটা হচ্ছে প্রোস্টেটের ভলিউম মেজার করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোস্টেটের ভলিউম মেজার করতে হলে আমাদেরকে কি করতে হবে? দুটো সেকশনই ভিজুয়ালাইজ করতে হবে, ট্রান্স সেকশন প্লাস স্যাজিটাল সেকশন, দুটো সেকশনই নিয়ে আসতে হবে। তাহলে এইখানে দেখেন এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশনের ছবি, সরি স্যাজিটাল সেকশনের। আমি একটু ভালো দেখাই এটা। এই যে এটা হচ্ছে ট্রান্স সেকশনের ছবি। যাই হোক, ভালো না এখানে। আপনারা কতদিন তো দেখছেনই, একটা ট্রান্সভার্স সেকশন আর একটা হচ্ছে স্যাজিটাল সেকশন। দুটো সেকশনই আমরা ভিজুয়ালাইজ করব, ঠিক আছে? করার পরে যেটা করব, ট্রান্সভার্স সেকশনে শুধুমাত্র ট্রান্সভার্স ডায়ামিটার নিব, ঠিক আছে? আর স্যাজিটাল সেকশনে হচ্ছে লেন্থ নিব। সাথে হচ্ছে আপনি ট্রান্সভার্সেও এপি নিতে পারবেন, স্যাজিটালেও এপি নিতে পারবেন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার যে কোনোটাতেই নিতে পারবেন। কিন্তু ট্রান্স সেকশনে ট্রান্সভার্স ডায়ামিটার নিব, স্যাজিটাল সেকশনে লেন্থ নিব, এই দুটো ফিক্সড। আর এপি বললাম যে কোনোটাতেই নিতে পারবেন, ঠিক আছে? এইখানেও নিতে পারবেন, এইখানেও নিতে পারবেন এপি। তাহলে এই তিনটা যখন নিলাম, নেয়ার পরে আমরা জানি আমাদের ভলিউমের ইকুয়েশন কি? লেন্থ ইনটু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ইনটু ট্রান্সভার্স ডায়ামিটার ইনটু 0.52, তাই না? এটা হচ্ছে আমার ভলিউমের ইকুয়েশন। তাহলে মেশিনকে আমি যখন দিব, মেশিন এই ইকুয়েশন অনুযায়ী আমাকে কি দিবে? প্রোস্টেটের ভলিউম দিবে, ঠিক আছে? ওকে, এখন তাহলে প্রোস্টেটের ভলিউম পেয়ে গেলাম আমরা। প্রোস্টেটের ভলিউম নরমাল কত? নরমাল বোঝার জন্য আমাদের দুটো জিনিস, আমরা হচ্ছে একটা এজ লিমিটেশন আছে, হ্যাঁ, প্রোস্টেটের ভলিউমের জন্য। বিলো 60, অ্যাবভ 60, হ্যাঁ? তাহলে বিলো 60 ইয়ার্স যাদের, তাদের জন্য নরমাল হচ্ছে আপ টু 20 সিসি বা 20 গ্রাম। আর যারা অ্যাবভ 60 তাদের জন্য হচ্ছে আপ টু 40 সিসি বা 40 গ্রাম। বুঝতে পারছেন? তাহলে এজ লিমিটেশন হচ্ছে 60 ইয়ার্স। বিলো 60 ইয়ার্স একটা ক্যাটাগরি আমাদের, অ্যাবভ 60 ইয়ার্স একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা আগে 40 ইয়ার্স এ ছিল, এখন এটা 60 ইয়ার্স এ গেছে, ঠিক আছে? তাহলে বিলো 60 ইয়ার্স একটা ক্যাটাগরি, অ্যাবভ 60 ইয়ার্স আমার একটা ক্যাটাগরি। বিলো 60 ইয়ার্স এ বললাম হচ্ছে 20 সিসি, আপ টু 20 সিসি বা 20 গ্রাম পর্যন্ত হচ্ছে নরমাল, তার উপরে গেলেই অ্যাবনরমাল। আর যাদের 60 ইয়ার্স এর উপরে, তাদের জন্য 40 সিসি পর্যন্ত নরমাল। 40 সিসির যদি উপরে চলে যায় তাহলে সেটা অ্যাবনরমাল, ঠিক আছে? তাহলে এই দুটোই হচ্ছে প্রোস্টেটের ভলিউমের জন্য আমাদের মেজারমেন্ট। আচ্ছা, এখন আসেন প্রোস্টেটের এই যে ভলিউম মেজারমেন্ট, আমাদের যে ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি আমরা করি, আপনারা যেটা করতেছেন ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি, হ্যাঁ, আরেকটা মডালিটি আছে কি বলছিলাম গতদিন, যে ট্রান্স রেকটাল আল্ট্রাসাউন্ড আছে, এবং ওটার অ্যাকুরেসি রেট হচ্ছে সবচেয়ে বেশি। ট্রান্স অ্যাবডোমিনালের অ্যাকুরেসি রেট এত বেশি নাই। ট্রান্স অ্যাবডোমিনালে আমরা শুধুমাত্র হচ্ছে কি দেখতে পারি? এই যে প্রোস্টেটের ভলিউম দেখতে পারবেন, প্রোস্টেটিক প্যারেনকাইমা দেখতে পারবেন, খুব এনলার্জ হলে হয়তো গ্ল্যান্ডুলার জোনস দেখতে পারবেন, ঠিক আছে? এছাড়া আসলে অন্যান্য ইনফরমেশন ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে পাওয়া যায় না। যেটা ট্রান্স রেকটাল সোনোগ্রাফিতে আপনি জোনাল অ্যানাটমি, গ্ল্যান্ডুলার অ্যানাটমি, ইচ এন্ড এভরিথিং, ক্যাপসুল যেগুলো বলি আমরা, ট্রু ক্যাপসুল, ফলস ক্যাপসুল, হ্যাঁ, ইউরেথ্রা, সবকিছুই ট্রান্স রেকটাল আল্ট্রাসাউন্ডে একদম ওয়েল ভিজুয়ালাইজড হয়। তো যে কারণে হচ্ছে আমাদের দেশের বাইরে ট্রান্সরেক্টাল প্রোস্টেটের সোনোলজি বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড।
কিন্তু যেহেতু আমাদের কি আছে, ইকুইপমেন্ট লিমিটেশনস আছে, তাই না? কারণ কস্ট ইফেক্টিভনেস এর একটা ব্যাপার আছে আমাদের। তো যে কারণে আমাদের দেশে ট্রান্সরেক্টাল সোনোগ্রাফিটা ওরকম ভাবে কি হয় নাই, পপুলার হয় নাই, ঠিক আছে? তো যে কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করি, ঠিক আছে? কিন্তু মোর একুরেট হচ্ছে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে প্রোস্টেটের ভলিউম। এখন আসেন হচ্ছে আমরা প্রোস্টেটের প্যাথোলজি পড়ব, ঠিক আছে? আচ্ছা, প্রোস্টেটের প্যাথোলজির জন্য প্রথম আসলে প্রোস্টেটিক প্যাথোলজি বলতে, যেহেতু আমরা ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করি, আমাদের জন্য প্রোস্টেটিক প্যাথোলজি বলতে আমরা দুটো জিনিস বুঝি। একটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, আর একটা হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা। এই দুটার বাইরে আমাদের আসলে খুব বেশি দূর ডিটেইলস বলার সুযোগ নাই। তো রাইট, প্যাথোলজিতে তাহলে আমাদের জন্য মূল, আর টুকটাক তো আছে যেমন ধরেন সিস্ট, হ্যাঁ, এগুলো তো নর্মাল জিনিস, কিন্তু অ্যাবসোলুট প্রোস্টেটেড ডিজিজ যেগুলো খুব কমন হয় তার মধ্যে এই দুটোই আমরা ডায়াগনোসিস করতে পারি প্যারাবডোমিনালি, বিপিএইচ আর একটা হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা। ওকে, তাহলে প্রথমটা আসেন, এবং আমাদের কনসার্নিং ডিজিজও প্রোস্টেটের জন্য এই দুটা, সব দিক থেকে আপনি ট্রান্সরেক্টাল করেন আর ট্রান্স অ্যাবডোমিনাল করেন, কনসার্নিং ডিজিজ এই দুইটা, বাকিগুলো নিয়ে এত কনসার্ন না কেউ। আচ্ছা, তাহলে প্রথম যেটা আসে সেটা হচ্ছে আমরা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট। যেহেতু আমরা কি করতে পারি না, ট্রান্সরেক্টাল করতে পারি না, আমরা হাইপারপ্লাসিয়া লিখি না। হাইপারপ্লাসিয়া হচ্ছে কি, হাইপারপ্লাস্টিক চেঞ্জটা দেখতে হবে আপনার, তাই না? তাহলে যেহেতু আপনি ট্রান্সরেক্টাল করতেছেন না, হাইপারপ্লাস্টিক চেঞ্জ দেখার আমার আসলে সুযোগ নেই, গ্ল্যান্ডুলার প্রলিফারেশন দেখার আমার সুযোগ নেই। তো যে কারণে আমরা যেহেতু ট্রান্স অ্যাবডোমিনাল করি, আমরা বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট লিখি। আর যদি আপনি ট্রান্সরেক্টাল করতে পারেন, হাইপারপ্লাসিয়া লিখে ফেলবেন, ঠিক আছে? তাহলে বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট আসলে একই জিনিস। হ্যাঁ, দুইটা টেকনিকে করার জন্য নাম দুটো ডিফারেন্ট লিখি আমরা। আপনি ট্রান্স অ্যাবডোমিনাল ও বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া লিখতে পারবেন, সমস্যা নেই। যদি মিডিয়ান লোব এনলার্জ থাকে তাহলে তো দেখতেই পারতেছেন লোব, তখন লিখতে পারবেন। আচ্ছা, তাহলে বিপিএইচ জিনিসটা কি? বিপিএইচটা হচ্ছে বললাম বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, এবং এটা হচ্ছে আমাদের মেইলের প্রোস্টেটের একটা কমন ডিসঅর্ডার, ঠিক আছে? এবং এটা কেন হয়? ডিউ টু এন্ডোক্রাইন ইমব্যালেন্স। এন্ডোক্রাইন ইমব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্সের জন্য এটা হয়। আচ্ছা, এখন আসেন কখন হয়। ইউজুয়ালি 50-এর আগে সাধারণত হয় না, ঠিক আছে? ইউজুয়ালি বিগিনস ইন দা 5th ডিকেড। তার মানে হচ্ছে 50 যখন পা দেয় তারপর থেকে এটা শুরু হয়। হ্যাঁ, এবং যদি একবার হয় সাধারণত কি হয়, থ্রু আউট দ্য লাইফ এটা কন্টিনিউ করে। আচ্ছা, বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট কোথায় হয় বলছিলাম, বা হাইপারপ্লাসিয়া কোথায় হয় বলছিলাম? আমাদের কোন জোনে? ট্রানজিশনাল জোনে, তাই না? ট্রানজিশনাল জোন। তাহলে আমার মূল ইনভলভড জোন হচ্ছে ট্রানজিশনাল জোন, কারণ ওখানে কি হচ্ছে, গ্ল্যান্ডুলার টিস্যু একেবারেই কম। যেহেতু বিনাইন ডিজিজ, ওই কম জোন যেখানে কম গ্ল্যান্ডস, সেই জায়গাতেই হয় সে। তাহলে আমার বিপিএইচ হয় কোথায়? ট্রানজিশনাল জোনে হয়, ঠিক আছে? ওকে, এখন আসেন হচ্ছে আপনার সাইন সিমটম কি। আপনি যখন একটা পেশেন্ট আপনার কাছে আসবে, সাধারণত আমরা পেশেন্টের সাথে কথা বললেই বুঝতে পারি যে এই পেশেন্টের কি থাকতে পারে, বিপিএইচ থাকতে পারে, ঠিক আছে? তাহলে প্রথম যে সাইন সিমটমটা, সেই সাইন সিমটমটা কি লিখছে দেখেন, অ্যাসিমটোমেটিক। তার মানে পেশেন্টের যদি একেবারে অল্প হয় হাইপারপ্লাসিয়া, সে অ্যাসিমটোমেটিকও থাকতে পারে। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে যদি সিমটোমেটিক হয়, তাহলে প্রথম যে সিমটমটা হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, ইনক্রিজড ফ্রিকোয়েন্সি। তারপরে কি হয়, দেন হেজিটেন্সি। তারপরে কি হয়, ইনকমপ্লিট ওয়ার্ডিং, উইক স্ট্রিম, ইনকমপ্লিট ওয়ার্ডিং, এবং আলটিমেটলি সবার শেষে যেটা ডেভেলপ করে সেটা হচ্ছে নকচুরিয়া ডেভেলপ করে। হ্যাঁ, আনট্রিটেড বা ম্যালট্রিটেড যদি থাকে, কন্টিনিউ থাকে, তাহলে হচ্ছে আলটিমেটলি যেটা ডেভেলপ করে নকচুরিয়া ডেভেলপ করে। তাহলে পেশেন্টের এই কথাগুলো একদম কমন। বিপিএইচ এর পেশেন্টরা আপনার কাছে ফ্রিকোয়েন্সি, ডিউজিউরিয়া,
আর্জেন্সি, উইক স্ট্রিম, ইনকমপ্লিট ভয়েডিং, নকচুরিয়া, এগুলোর হিস্ট্রি একদম কমনলি দিবে। তাহলে এই কথাগুলো শুনলেই আপনার মাথায় অলরেডি কি হয়ে যাবে, নক হবে যে না এটা পেশেন্টের কি, প্রোস্টেটের পেশেন্ট, হ্যাঁ, প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার পেশেন্ট। ওকে, এখন আসেন হচ্ছে এই পেশেন্ট গুলোর সোনোগ্রাফিক ফিচার কি হয়। তাহলে সোনোগ্রাফিক ফিচার আমি একটু আগেই বলছি যে আমার নর্মাল বিলো 60 ইয়ার্স যাদের, তাদের জন্য আমার প্রোস্টেটের ভলিউম হচ্ছে আপ টু 20 সিসি, আর যারা 60 ইয়ার্স এর উপরে তাদের জন্য আপ টু 40 সিসি। তাহলে বিপিএইচ যদি হয় এই দুটোই বেড়ে যাবে। যদি পেশেন্টের এইজ 60 ইয়ার্স এর ভেতরে থাকে তাহলে দেখবেন ভলিউম 20 এর বেশি, যদি পেশেন্টের এইজ 60 ইয়ার্স এর উপরে থাকে তাহলে দেখবেন তার ভলিউম 40 সিসির বেশি। এইটাই হচ্ছে মূল ফাইন্ডিং, সোনোগ্রাফিক্যাল ফাইন্ডিং, যে প্রোস্টেটিক ভলিউম বা প্রোস্টেটিক এনলার্জমেন্ট। হ্যাঁ, তাহলে কি হবে, প্রোস্টেটের ভলিউমটা এই অনুযায়ী আপনি দেখবেন হচ্ছে বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া সাধারণত নর্মাল প্রোস্টেটের সাথে বিপিএইচ এর আর কোনো পার্থক্য হয় না। প্রোস্টেট নর্মাল একদম, যেমন তার আউটলাইন রেগুলার থাকে, ভেতরটা হোমোজেনাস থাকে, এগুলো সবই একই রকম থাকে, ঠিক আছে। তাহলে বিপিএইচ এর জন্য আমাদের আসলে মূল ফাইন্ডিং কি, মূল ফাইন্ডিংই হচ্ছে পেশেন্টের সাইন সিমটম সাথে ভলিউম, রাইট। এছাড়া কিন্তু আর কোনো ফাইন্ডিং আমাদের হাতে নাই সোনোগ্রাফিক্যালি, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আপনার কাছে কোনো পেশেন্ট যদি টার্পের পেশেন্ট আসে মাঝে মধ্যে আমাদের কাছে, মানে ধরেন তার বিপিএইচ ছিল, তার কি করা হয়েছে, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন করা হয়েছে। হ্যাঁ, এখন ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট মানে তো আসলে হচ্ছে হোল অফ দ্য প্রোস্টেট রিসেকশন না কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। তো টার্পের পেশেন্ট আসলে মাথায় রাখবেন যে অনেকেই মানে চিন্তা করে যে টার্পের পেশেন্টদের বোধহয় প্রোস্টেট নাই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না, টার্প পেশেন্টের প্রোস্টেট রেসিডুয়াল থাকে। হ্যাঁ, তো যতটুকু থাকে, এবং এই টার্পের পেশেন্টদেরও কি আবার হইতে পারে, বিপিএইচ হইতে পারে। তাহলে টার্প করা শুনেই যে তার আর বিপিএইচ নাই বা প্রোস্টেটিক কোনো ধরনের ডিজিজ নাই সেটা কিন্তু মাথায় আনবেন না। হ্যাঁ, যে তার তো প্রোস্টেটই নাই, রিসেকশনই করা ফেলেছে, তাহলে তো তার আর কিছু নাই। হ্যাঁ, ওই থিঙ্কিংটা করবেন না। যে মাথায় রাখবেন যে টার্পের পরেও পেশেন্টের বিপিএইচ হইতে পারে, প্রোস্টেটিক ডিজিজ হইতে পারে। তাহলে টার্পের পেশেন্টেরও আমাদের কি, আমরা যেভাবে দেখি নর্মাল প্রোস্টেট, একইভাবে আপনি টার্প করা পেশেন্টেরও দেখবেন, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আপনার বিপিএইচ। এই ছবিটাতে দেখেন, এখানে এই যে দেখছেন এই পুরোটাই প্রোস্টেট। তাহলে প্রোস্টেট দেখেন কি হয়েছে, এই যে ব্লাডার বেস কে ক্রস করে উপরের দিকে চলে গেছে, দেখছেন। এটা হচ্ছে মিডিয়ান লোব অফ দ্য প্রোস্টেট। তাহলে এটাকে আমরা বলি মিডিয়ান লোব এনলার্জমেন্ট। তাহলে বিপিএইচ এর ক্ষেত্রে এরকম কি হয়, প্রোস্টেটিক এনলার্জমেন্ট হয়। ওকে, এই পেশেন্টের যদি আপনার কোনো ইনভেস্টিগেশন করা থাকে, সেটা হচ্ছে স্পেসিফিক ইনভেস্টিগেশন ফর প্রোস্টেট হচ্ছে পিএসএ। তাহলে এখানে কি পাবেন, পিএসএ লেভেল রেইজড পাবেন, ঠিক আছে। তাহলে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন কি পাবেন, বিপিএইচ এর ক্ষেত্রে রেইজড পাবেন। আপনাদের এখানে দেখেন পিএস এর একদম পিওর একটা লেভেল দেয়া আছে, এই যে দেখছেন পিএসএ। প্রোস্টেটের জন্য পিএসএ ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে নর্মাল হচ্ছে 0 to 4 ন্যানোগ্রাম পার এমএল, বর্ডারলাইন হচ্ছে 4 to 10 ন্যানোগ্রাম পার এমএল, অ্যাবনর্মাল হচ্ছে মোর দেন 10 ন্যানোগ্রাম পার এমএল, ঠিক আছে। তাহলে এই যে 10 ন্যানোগ্রাম হলে আমরা তো ধারণা করবো কার্সিনোমা না, বিপিএইচও বাড়ে। পিএসএ মূল ইন্ডিকেটর ফর কার্সিনোমা, কিন্তু বিপিএইচও, প্রোস্টাটাইটিসও বাড়ে, সিগনিফিকেন্ট হয়তো বাড়ে না, কিন্তু বাড়ে। তাহলে এটা হচ্ছে পিএসএ লেভেল। তাহলে যদি 10 ন্যানোগ্রামের উপরে যায় তখন হচ্ছে ওই যে আমরা বললাম না, যে যদি সিগনিফিকেন্টলি বাড়ে তখন চিন্তা করি যে প্রোস্টেটিক কার্সিনোমা। হ্যাঁ, তখন হচ্ছে প্রোস্টেটিক বায়োপসি করা হয়।
ঠিক আছে, তাহলে সাথে সাথে পিএসএ লেভেলটাও একটু মুখস্থ করে ফেলবেন, এটা লাগে। মুখস্থ করার আসলে কিছু নাই, আপনার ল্যাবের সাথে তো ইন্টারফারেন্স দেয়াই থাকবে, আর এক এক ল্যাবের আসলে রিকমেন্ডেড ইন্টারফারেন্স এক এক রকম হয়, তার রিএজেন্ট অনুযায়ী, তার মেশিন অনুযায়ী। হ্যাঁ, তবে নর্মালি হচ্ছে আমরা 0 to 4 ন্যানোগ্রাম, এটা মানে আপ টু 4 এটা নর্মাল ধরি আমরা। তাহলে এটা গেল পিপিএইচ, সাথে হচ্ছে পিএসএ লেভেল। বিপিএইচ এর সাথে এখন নতুন আরেকটা মার্কার আসছে, সেটা হচ্ছে আমরা করি হচ্ছে লিম্ফোসাইট মনোসাইট রেশিও করি। জাস্ট আপনাদের মাথায় দিয়ে রাখলাম, আপনাদের কোরিলেশন লাগবে না, আপনারা পিএস এর সাথেই কোরিলেট করেন। কিন্তু নতুন মার্কার হচ্ছে লিম্ফোসাইট মনোসাইট রেশিও। হ্যাঁ, লিম্ফোসাইট এবং মনোসাইট দুটাই হচ্ছে কি ইনফ্লামেটরি সেল, তাই না? আমাদের বডি ব্লাড এগুলো হচ্ছে ইনফ্লামেটরি। তাহলে হচ্ছে যদি আপনার ইনফ্লামেশন হয়, আলটিমেটলি এই যে লিম্ফোসাইট মনোসাইট রেশিওটা সিগনিফিকেন্টলি কি হয়, রেইজড হয়। ঠিক আছে, এটা হচ্ছে নতুন মার্কার। এতদিন পর্যন্ত তো শুধু পিএসএ মার্কার ছিল, এখন লিম্ফোসাইট মনোসাইট রেশিওটাও একটা মার্কার। ফ্লো বেশি পাবেন, ইনফ্লামেশন থাকলেই সেখানে ফ্লো বেশি পাবেন। বিপিএইচ এর তো হচ্ছে পুরোটা, যে জোন পুরোটাই ইনভলভ হয়। হ্যাঁ, আর কার্সিনোমা তো জাস্ট যেখানে মাস লিশন আছে সেখানে, হ্যাঁ, লোকালাইজড। আচ্ছা, তাহলে এটাও একটা বিপিএইচ এর ছবি, দেখছেন? বিপিএইচ আসলে লিখি না আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা এনলার্জ, বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট অথবা এনলার্জ প্রোস্টেট, হ্যাঁ, এই টার্মগুলো ইউজ করি একদম কমনলি। যে বললাম, যেহেতু আমরা আসলে ট্রান্সরেক্টাল করি না, হাইপারপ্লাসিয়াটা সবসময় হচ্ছে এন্ডোক্যাভিটরি ইনফরমেশন দেয় আপনাকে। হ্যাঁ, তো যেহেতু আমরা এন্ডোক্যাভিটরি করি না, যেমন ধরেন হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে আমরা একই জিনিস, ধরেন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, আমরা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া লিখি না, আমরা লিখি থিকেন্ড এন্ডোমেট্রিয়াম, কারণ আমি হাইপারপ্লাস্টিক চেঞ্জ আসলে ট্রান্সঅ্যাবডোমিনালি দেখতে পারি না। হ্যাঁ, কিন্তু আপনি যদি টিবিএস করেন তাহলে সেক্ষেত্রে লিখতে পারবেন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। লিখলে যে খুব কিছু হয়ে যাবে ওরকম না, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি প্রোটোকলের টার্ম হয় না। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে বিপিএইচ। এখন আসেন নেক্সট যেটা, সেটা হচ্ছে প্রোস্টেটিক ক্যান্সার বা প্রোস্টেটিক কার্সিনোমা। ঠিক আছে, ওকে। প্রোস্টেটিক কার্সিনোমার মধ্যে অনেক ধরনের কার্সিনোমা হয় প্রোস্টেটের মধ্যে, তার মধ্যে সবচেয়ে কমনেস্ট আমরা বলি হচ্ছে 70% কেসে হয় যেটা, সেটা হচ্ছে এডিনোকার্সিনোমা হয়। হ্যাঁ, এটাও হচ্ছে পিক ইনসিডেন্স হচ্ছে আফটার 50। তাহলে প্রোস্টেটিক ডিজিজ গুলো মূলত দেখেন, আমি একটু আগেও বলছিলাম যে 5th 6th ডিকেড এই সময়গুলোতেই হয়। হ্যাঁ, এখন তাহলে প্রোস্টেটিক কার্সিনোমা হচ্ছে আলটিমেটলি রিস্ক বাড়ে হচ্ছে, এর আগেও হতে পারে কিন্তু রিস্কটা বাড়ে হচ্ছে আফটার 50। ওকে, প্রোস্টেটিক কার্সিনোমা হচ্ছে আমাদের মেলদের ক্ষেত্রে সেকেন্ড মোস্ট কমন কার্সিনোমা, মানে সবচেয়ে বেশি হয় লাং ক্যান্সার, তারপরে যেটা হয় মেলদের সেটা হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা। তো যে কারণে হচ্ছে আমাদের খুব কনসার্ন থাকতে হয় প্রোস্টেট নিয়ে, কারণ সেকেন্ড মোস্ট কমন কার্সিনোমা, তাই না? তাহলে আপনাকে প্রোস্টেট যখনই স্ক্যান করবেন ডেফিনেটলি খুবই কনসার্ন হয়ে স্ক্যান করতে হবে। তাহলে প্রোস্টেটের জন্য সবচেয়ে কমনেস্ট কার্সিনোমা বললাম কি, এডিনোকার্সিনোমা। এখানেও কি হয়, পিএসএ হচ্ছে সিগনিফিকেন্টলি কি করে, বাড়ে পিএসএ লেভেল। আচ্ছা, এখন আসেন হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা কোথায় হয় বলছিলাম, পেরিফেরাল জোনে সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, মানে কার্সিনোমা গুলো হয় হচ্ছে পেরিফেরাল জোনে, কারণ প্রোস্টেটিক যত গ্ল্যান্ডস আছে অলমোস্ট 70% গ্ল্যান্ডস থাকে হচ্ছে পেরিফেরাল জোনে, প্রোস্টেটিক গ্ল্যান্ডস গুলো। তাহলে প্রোস্টেটিক কার্সিনোমা কোথায় হবে, পেরিফেরাল জোনে। বিপিএইচ বলছি ট্রানজিশনাল জোন, আর প্রোস্টেটিক কার্সিনোমা বললাম কোথায়, পেরিফেরাল জোন। ওটাতে হচ্ছে কম গ্ল্যান্ড থাকে সেজন্য বিনাইন, আর এখানে বেশি গ্ল্যান্ড থাকে সেজন্য হচ্ছে ম্যালিগন্যান্ট। ঠিক আছে, ওকে। এখন আসেন হচ্ছে
সাইন সিমটম গুলো আসলে ভ্যারি করে, হ্যাঁ, এক একজনের এক এক রকম ভ্যারি করে। সোনোগ্রাফিক্যালি কি পাবো আমরা? সোনোগ্রাফিক্যালি যেটা পাওয়া যায়, নরমালি যেহেতু আমি বলছি সবচেয়ে কমনেস্ট যেটা হয় সেটা হচ্ছে কি বলছিলাম, এডিনোকার্সিনোমা। হ্যাঁ, এডিনোকার্সিনোমা গুলো সাধারণত যেটা হয় সেটা হচ্ছে কি হয়, দেখাই আমি একটু ছবি একটা। সবগুলো ছবি দেখেন কিসের, ট্রান্সরেক্টালের। হ্যাঁ, কারণ আসলে এগুলো ছবিগুলো তো আপ করে হচ্ছে বাইরের দেশের লোকজন। হুম, তো ওদের সমস্ত ছবি হয় হচ্ছে, ওরা করেই হচ্ছে ট্রান্সরেক্টাল। ভালো ছবি, এখানে একটা ছবি আছে, এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে মাছটা আউটলাইন হচ্ছে। আচ্ছা, তাহলে দেখতে কেমন দেখেন, কাছাকাছি, প্রস্থের কাছাকাছি। হাইপোইকুইক। তাহলে মোস্ট অফ দা এডিনোকার্সিনোমা দেখতে কেমন, হাইপোইকুইক। ঠিক আছে, হাইপোইকুইক। অন্যান্য চেহারারও যে হয় না তা না, ঠিক আছে, সে হাইপারিকুইক হইতে পারে, অ্যানিকুইক হইতে পারে, ইকোজেনিক হইতে পারে, সব চেহারারই হইতে পারে, তবে কমনলি সে কি হয়, হাইপোইকুইক হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এডিনোকার্সিনোমা, তাহলে কি বললাম, মেইনলি হচ্ছে হাইপোইকুইক। ঠিক আছে, এছাড়াও বাকি সব ধরনেরই সে কি হইতে পারে, অন্যান্য চেহারারও সে হতে পারে। আচ্ছা, এখন আসেন হচ্ছে এই যে এডিনোকার্সিনোমার ভেতরে বললাম হাইপোইকুইক, কিন্তু আসলে পুরো অংশটা যে পিওরলি হাইপোইকুইক থাকে তা কিন্তু না। হ্যাঁ, হেটারোজেনাস থাকে, দেখা যায় একটু হাইপোইকুইক অংশ, একটু ইকোজেনিক অংশ, কোথাও ক্যালসিফিকেশন পাওয়া যাচ্ছে, তার মানে সে কিন্তু হোমোজেনাস থাকে না, ইউজুয়ালি কি থাকে, হেটারোজেনাস থাকে। ঠিক আছে, আর যদি কালার ফ্লো দেন তাহলে দেখবেন হচ্ছে ঠিক ওই জায়গাটায় কি হচ্ছে, অন্যান্য চারপাশের যে অংশ তার থেকে ওই জায়গাটাতে অনেক বেশি পরিমাণ সে কি নিবে, ফ্লো নিবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা। এখন প্রোস্টেটিক কার্সিনোমা আমি কি বললাম যে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার, তাই না? তো যে কারণে সবসময় খুব কনসার্ন থাকতে হয়। আমরা যেহেতু ট্রান্সরেক্টাল করি না, বলছি বারবার যে আমরা ট্রান্স অ্যাবডোমিনাল করি, এবং ট্রান্স অ্যাবডোমিনালি এগুলো আসলে খুব ভালো যে ডিফাইন্ড আপনি পাবেন। যেমন দেখেন এটা একটা ট্রান্স অ্যাবডোমিনাল ছবি। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ট্রান্সরেক্টালের ছবি। তাহলে দেখেন এই পেশেন্টের এইখানে ইনহোমোজেনিসিটি দেখা যাচ্ছে, কিন্তু এইখানে দেখেন পিওর মাসটা দেখা যাচ্ছে, যেটা এই ছবিতে ওভাবে দেখা যাচ্ছে না। তাহলে ট্রান্স অ্যাবডোমিনালের সাথে ট্রান্সরেক্টালের একটা বিশাল ফারাক আছে। তো যে কারণে আমরা বলি যে প্রোস্টেটের যে কোনো ধরনের ইনহোমোজেনিসিটি যদি আপনি মনে করেন, যে এই যেমন দেখেন এখানে ইনহোমোজেনাস, হ্যাঁ, তাহলে এরকম যে কোনো ধরনের প্রোস্টেট স্ক্যান করতে গিয়ে আপনার যদি মনে হয় যে পেশেন্টটা প্রপার ইয়েতে আছে, আপনার প্রিপারেশনে আছে, আপনার প্রোস্টেট ভালো ভিজুয়ালাইজ হচ্ছে, কিন্তু প্রোস্টেটটা কি হচ্ছে, ইনহোমোজেনাস, তাহলে অবশ্যই সেই পেশেন্টকে ডেফিনেটলি একটা পিএসএ লেভেল করাবেন ওই পেশেন্টের। এবং পিএসএও যদি অ্যাবনর্মাল আসে তাহলে অবশ্যই সেই পেশেন্টের ট্রান্সরেক্টাল সোনোলজি করাতে হবে আপনাকে। বুঝতে পারছি? প্রোস্টেটের যে কোনো ধরনের ইনহোমোজেনিসিটি যদি আপনি পান তাহলে ওই পেশেন্টের একটা পিএসএ করাবেন আপনি। মানে ফার্স্ট লাইন আপনার চয়েস হলো আপনি পার অ্যাবডোমিনাল স্ক্যান করলেন, সেকেন্ড লাইন যদি হচ্ছে আপনার প্রয়োজন মনে করে সেকেন্ড লাইন হিসেবে আপনি পিএসএ করাবেন, এবং পিএসএও যদি অ্যাবনর্মাল লেভেল আসে তাহলে অবশ্যই থার্ড লাইন আপনার জন্য ট্রান্সরেক্টাল। তাহলে প্রোস্টেটের জন্য আপনি এইভাবে প্রোগ্রেস করবেন ডিজিজ ডায়াগনোসিসের জন্য।
এটা গেল প্রোস্টেটিক কার্সিনোমা। ওকে, নেক্সট আসেন যেটা, সেটা হচ্ছে এটাতে একটু যাই, প্রোস্টেটিক সিস্ট। হ্যাঁ, প্রোস্টেটিক সিস্ট, সিস্টটাও আসলে আপনারা জানেনই যে সিস্ট দেখতে কেমন, তাই না? এই যে সিস্ট মুখস্থ হয়ে গেছে না, সিস্ট দেখতে কেমন? সিস্ট তো দেখলেই চিনার কথা। তাহলে এটা হচ্ছে সিস্ট। প্রোস্টেটের ক্ষেত্রে সিস্টটা আসলে পড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে, প্রোস্টেটিক ইউরেথ্রা বলছিলাম আমি প্রথম দিন, মনে আছে? যে প্রোস্টেটিক ইউরেথ্রা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর জাংশনে সেন্ট্রালি একটা অ্যানিকুইক স্ট্রাকচার। দেখতে কেমন দেখাই আমি? এই যে দেখছেন, এই যে সেন্ট্রাল একটা দেখা যাচ্ছে। তাহলে এই 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 সেন্ট্রালি যে অ্যানিকুইক স্ট্রাকচারটা দেখতেছেন, এটা হচ্ছে আমার প্রোস্টেটিক ইউরেথ্রা। আর এইখানে যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে প্রোস্টেটিক সিস্ট। তাহলে দেখেন অলমোস্ট একই রকম দেখতে। এই যে দেখতে পেয়েছেন, এই যে সেন্ট্রালি অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর জাংশনে একদম মাঝ বরাবর থাকবে। হ্যাঁ, এটা সিস্টিক স্ট্রাকচার। আর এইটা দেখেন, এটা হচ্ছে একটা পিওর সিস্ট। হ্যাঁ, প্রোস্টেটিক সিস্ট যেটাকে বলি। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপনাকে সবসময় ল্যান্ডমার্ক মনে রাখতে হবে যে আমার প্রোস্টেটিক ইউরেথ্রাও একটা সিস্টিক স্ট্রাকচার, যেহেতু এটা একটা ওপেনিং, এটা একটা সিস্টিক স্ট্রাকচারের মতো আসবে আমার কাছে, কিন্তু তার লোকেশন হচ্ছে সে সেন্ট্রালি থাকবে, অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর জাংশনে থাকবে। আর এই লোকেশনের বাইরে যদি যে কোনো ধরনের সিস্টিক স্ট্রাকচার আমি পাই, সেটা কিন্তু প্রোস্টেটিক সিস্ট। তাহলে ইউরেথ্রাকে কখনো সিস্ট আবার লিখতে যাবেন না, মানে এটা একদম কমন ভুল যে ইউরেথ্রাকে প্রোস্টেটিক সিস্ট হিসেবে রিপোর্ট হয়। বুঝতে পারছেন? এই কারণেই সিস্ট আর ইউরেথ্রাটা দেখাই দেয় আপনাদেরকে। তাহলে এটা গেল প্রোস্টেটিক ইউরেথ্রা। প্রোস্টেটে স্টোন হইতে পারে, প্রোস্টেটেও কি হয়? স্টোন হয়, মানে প্রোস্টেটিক ক্যালকুলাস হয়। নর্মাল যেমন দেখছেন ক্যালকুলাসের ডেসক্রিপশন, একই ডেসক্রিপশনে আসবে। প্রোস্টেটেও অ্যাবসেস হয়, আপনারা আগে যেরকম দেখছেন অ্যাবসেস, একই রকম। ওকে, এখন আসেন হচ্ছে সেমিনাল ভেসিকল। কতদিন আমি দেখাইছি সেমিনাল ভেসিকল, তাই না? যে বো টাই অ্যাপিয়ারেন্স, এই যে দেখেন বো টাই অ্যাপিয়ারেন্স প্রোস্টেটে শুরুতেই, জাস্ট ইউরিনারি ব্লাডার থেকে যখন আপনি প্রোস্টেটে অ্যাপ্রোচ করতে যাবেন, তখনই শুরুতেই এরকম বো টাই অ্যাপিয়ারেন্সের দুটো হাইপোইকোইক স্ট্রাকচার আসবে, দুই পাশ থেকে দুটো। এটাই হচ্ছে আপনার সেমিনাল ভেসিকল ফ্রান্সে। আর স্যাজিটালি যদি করেন, এই যে প্রোস্টেটের এক পাশে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। তাহলে সেমিনাল ভেসিকলে কি হইতে পারে? সেমিনাল ভেসিকলে ভেসিকুলাইটিস হয়। হ্যাঁ, মানে এটাও ইনফ্লামড হইতে পারে। নর্মাল সেমিনাল ভেসিকলের ইয়ে হচ্ছে 1 সেন্টিমিটার পর্যন্ত, এই লুমিনাল যে ডায়ামিটার বা উইডথ, হ্যাঁ, এটা হচ্ছে 1 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে এটা যদি আপনার 1 সেন্টিমিটারের বেশি হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে সেমিনাল ভেসিকুলাইটিস। তাহলে সেমিনাল ভেসিকুলাইটিসও হইতে পারে। ঠিক আছে? ইজাকুলেটরি ডাক্ট আমি আপনাদেরকে দেখাইছি না গতদিন? এই যে ভি, ভি দেখছেন না? তাহলে এই ভিটা কি? ইজাকুলেটরি ডাক্ট। মোটামুটি এই হচ্ছে প্রোস্টেট। ঠিক আছে, ইম্পর্টেন্ট পোর্শন। আরো অনেক ডিজিজ আছে, কিন্তু আপাতত দরকার নেই। তাহলে প্রোস্টেট কিন্তু খুব সেনসিটিভ। হ্যাঁ, যেহেতু কমনেস্ট কার্সিনোমা, আপনাকে খেয়াল রাখতে হবে